আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি স্কটল্যান্ড ঢুকেছে, বাংলাদেশ আর নেই। এই খবরটা আজ একেবারে অনেকের কাছে ব্রেকিং, কিন্তু আমাদের কাছে নয়, কারণ আমরা আগেই বলেছিলাম আইসিসি এই দিকেই হাঁটছে। শুধু সেই সিদ্ধান্তটা আজ পরিষ্কার হয়ে গেল। একটা কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত এটি ছিল না, এটি কোনো আবেগের বশে নেওয়াও কোনো সিদ্ধান্ত নয়, এটি ছিল পরিকল্পিত, এটি ছিল এই হিসেবের মধ্যেই ক্রিকেটের চেয়ে ক্ষমতা আর নিয়ন্ত্রণকেই বেশি গুরুত্ব দেওয়া ছিল। এটি ছিল স্ক্রিপ্টেড। আজ আমরা তিনটে জিনিস পরিষ্কার করে বলবো। এই সিদ্ধান্ত কেন আমাদের কাছে নতুন নয়, এতে কারা জিতলো আর কারাই হারলেন, আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সিদ্ধান্তে ক্রিকেট আদৌ জিতলো কিনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার সম্পাদকের চোখ দিয়ে আমি সুব্রত আচার্য। চলুন আপনাদের সামনে বিশ্লেষণ শুরু করা যাক। বিশ্লেষণে ঢোকার আগে চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। বাংলাদেশ বলেছিল বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। এর আগে এই দৃষ্টান্ত কেন হলো? মুস্তাফিজ ইস্যু, একজন ক্রিকেটারকে ঘিরে আইপিএল কেকেআর এর তীব্র বিতর্ক। এই দুটো ঘটনাই আইসিসির চোখে বাংলাদেশকে করে তোলে অস্বস্তিকর এক পক্ষ। এরপর এলো চিঠি, ভিডিও বৈঠক আর সেই 24 ঘন্টার আলটিমেটাম। আর সেই আলটিমেটামই বলে দিয়েছিল ফয়সালা আগেই হয়ে গিয়েছে। আমরা আগেই প্রশ্ন তুলেছিলাম, বাংলাদেশ শেষ পর্যন্ত বাদ পড়তে পারে, কারণ আইসিসি কখনো মধ্যস্থতা করেনি। আলোচনা নয়, তারা ডেডলাইন দিয়েছিল। সমাধান নয়, তারা বিকল্প তৈরি করে রেখেছিল। যে সংস্থা বিকল্প আগেই তৈরি করে রাখে, সেই সংস্থা সাধারণত সমাধান খোঁজে না। তথ্য বিশ্লেষণ বলছে আইসিসির নিয়ম, নিরাপত্তা আপত্তি গ্রহণযোগ্য হতে হলে দালিলিক প্রমাণ দরকার। কিন্তু প্রশ্ন হলো, এই নিয়ম কি সব দেশের জন্য সমান? এর আগে পাকিস্তান, শ্রীলঙ্কা নিরাপত্তার কথা বলে ভেন্যু নিয়ে প্রশ্ন তুলেছে, তখন নিয়ম নরম হয়েছিল কেন? আজ কেন এত শক্ত নিয়ম? এই প্রশ্নটাই আইসিসির বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে। আর প্রশ্ন আসতে পারে, স্কটল্যান্ড কেন? এটা কি আগেই ঠিক রাখা ছিল? স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে পারফরমেন্স ও র্যাঙ্কিং এর ভিত্তিতে, ঠিক আছে, কিন্তু আসল কথা, স্কটল্যান্ড আগে থেকেই প্রস্তুত ছিল, মানে এটা আগেই টেবিলে বসে ফিক্সড আপ করা ছিল। এবার বলবো, এই ঘটনায় আর্থিক ক্ষতির চেয়ে আর অন্য ক্ষতি কি হলো? সবাই বলছে বাংলাদেশের আর্থিক ক্ষতি হলো। হ্যাঁ, নিশ্চিতভাবে আর্থিক ক্ষতি হয়েছে, কিন্তু প্রথম কলকাতা প্রশ্ন তুলছে ঠিক অন্য জায়গায়। আইসিসির নৈতিক ক্ষতি নয় কি? ফেয়ার কম্পিটিশনের ধারণায় ক্ষতি নয় কি? ছোট দেশের অবস্থানে ক্ষতি নয় কি? এই ক্ষতির অঙ্ক টাকায় মাপা যাবে না, কিন্তু দীর্ঘমেয়াদে এটাই সবচেয়ে বড় ক্ষতি। আইসিসি ও বিসিসিআই ঠিক একই রকম ভাবে প্রশ্নবিদ্ধ। এখানে দুটো প্রশ্ন করতেই হচ্ছে। এক, আইসিসি কি সত্যি নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, কিংবা তারা আদৌ নিরপেক্ষ, নাকি আয়োজক দেশের সুবিধাই শেষ কথা বলল? আর বিসিসিআই, ভারত বিশ্ব ক্রিকেটের বড় শক্তি, এই শক্তির সঙ্গে দায়িত্ব অনেক, কিন্তু এখানে দায়িত্বের জায়গায় আমরা দেখলাম নীরবতা এবং সুবিধাজনক দূরত্বের। এটা কি সম্পূর্ণ বাঁচানোর পথ ছিল, নাকি সম্পর্ক ছুঁড়ে ফেলার মানসিকতা? এখানে ক্রিকেট প্রেমীদের আবেগ আদৌ মান্যতা পেয়েছে? এসব বিতর্কের মাঝে যাদের জিজ্ঞেস করা উচিত ছিল, তারা কে? দর্শক, ক্রিকেট প্রেমী এবং খেলাটাকে যারা ভালোবাসেন সেই কোটি কোটি ক্রিকেট ভক্তদের। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই আবেগ, প্রতিদ্বন্দ্বিতা, টান টান উত্তেজনা। এই ম্যাচ না থাকায় বিশ্বকাপ কি সত্যি সমৃদ্ধ হলো, নাকি কিছু কম হয়ে গেল? আর ঢাকা দিল্লির সম্পর্ক, ক্রিকেট কি শুধুই অজুহাত? এবার ক্রিকেট থেকে একটু ভিন্ন সুরে কথা বলবো। ঢাকা দিল্লির দিকে তাকানো যাক, কারণ এই সিদ্ধান্তটা শুধু মাঠের ছিল না, এটা স্পষ্টভাবে দুই দেশের সম্পর্কে জমে থাকা অস্বস্তি, অনাস্থা এবং রাজনৈতিক দূরত্বের প্রতিফলন। বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান গত কয়েক মাসে কি ছিল? একের পর এক বক্তব্যে ভারতের প্রতি কঠোর সুর, নৈতিক ভারসাম্যের বদলে রাজনৈতিক স্পষ্টতা, অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত বিরোধী অবস্থানকে জনসমর্থন তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা। আর এই প্রেক্ষাপটে যখন বাংলাদেশ বলে ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে, দিল্লি সেটাকে আর শুধুই ক্রিকেটের প্রশ্ন হিসেবে নেয়নি। দিল্লির চোখে এটা ছিল রাজনৈতিক বার্তা, কূটনৈতিক চ্যালেঞ্জ এবং একটা স্পষ্ট দূরত্ব তৈরির ইঙ্গিত। দিল্লি কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে? প্রশ্ন উঠছে, দিল্লি কি করলো? দিল্লি আলোচনার পথ খুঁজলো না কেন? দিল্লি কি মধ্যস্থতার চেষ্টা করেছে? না, আমরা দেখেছি যে শুধু সময়সীমা নেওয়া হয়েছে, নিয়মের দোহাই দেওয়া হয়েছে এবং কার্যত নীরব সম্মতি এসেছে। আর এই নীরবতাই আসলে সবচেয়ে বড় বার্তা। একটা সময় ছিল যখন ভারত বাংলাদেশের সম্পর্ক মানেই বিশেষ গুরুত্ব, কৌশলগত প্রতিবেশী, আলাদা নজর।
আজ সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লি যেন বলছে না খেললে অন্য কেউ খেলবে। এটা কি আত্মবিশ্বাস নাকি দীর্ঘ সম্পর্কের প্রতি ক্লান্তি? এই প্রশ্নটা আজ শুধু ক্রিকেটের নয়, বরং দুই দেশের সাধারণ মানুষেরও। আর সবশেষ যে তথ্যটি আমাদের কাছে এসেছে তা জানাচ্ছে ক্রিকেটবাজ। তারা বলছে যে আইসিসি অনেকদিন আগেই বোর্ড স্তরে আলোচনা শুরু করেছিল। বাংলাদেশের দাবিগুলোকে তারা নীতি সঙ্গত নয় বলে মনে করেছিল। বিকল্প দেশ হিসেবে স্কটল্যান্ডের নাম আগেই বোর্ডের টেবিলে ছিল এবং যোগাযোগের প্রক্রিয়াও শুরু করেছিল সমান্তরালভাবে। এর মানে কি? এর মানে এই সিদ্ধান্ত কোনো শেষ মুহূর্তের প্রক্রিয়া নয়, এটা ছিল আগে থেকেই তৈরি করা রোডম্যাপ, যেখানে বাংলাদেশের জায়গা ক্রমশ সরে যাচ্ছিল আর স্কটল্যান্ডের জায়গাটা ধীরে ধীরে পোক্ত হচ্ছিল। আমরা এখানে একটা বিষয় পরিষ্কার করছি, চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিক ঘোষণা ওটা আইসিসি করবে, কিন্তু আজ যে তথ্যগুলো সামনে এসেছে তা স্পষ্ট এই পরিণতির দিকে ক্রিকেট প্রশাসন আগে থেকেই এগোচ্ছিল। আর আজকের এই সিদ্ধান্ত যদি সত্যি হয় তাহলে কাদের লাভ, কারাই বা ক্ষতিগ্রস্ত হলেন? এখানে সূক্ষ্ম হিসেবে আসা যাক। লাভ কার? আইসিসির সূচি ও আয়োজন নিয়ে অনিশ্চয়তা কমলো ঠিক, আয়োজক দেশ ভারত কিংবা শ্রীলঙ্কারও কোনো ভেন্যু পুনর্বিন্যাসের চাপ থাকলো না, কিন্তু ক্ষতি কার? ক্ষতি হলো বাংলাদেশের আর্থিক, ক্রীড়াগত এবং মানসিক। আর বিশ্ব ক্রিকেটে একটা বড় প্রতিদ্বন্দ্বিতা হারালো। আর সবচেয়ে বড় ক্ষতি হলো বিশ্বাসের, যে বিশ্বাস ছিল আইসিসি সবার জন্যই সমান। এখানে প্রথম কলকাতার সম্পাদকের চোখ পরিষ্কার করে বলছে, এই গোটা ঘটনার দিকে তাকিয়ে কয়েকটা তীক্ষ্ণ পর্যবেক্ষণও করছে। এক, আইন তৈরি হয় বাস্তবতার জন্য, কিন্তু বাস্তবতাকে অগ্রাহ্য করলে আইন একদিন নিজেই প্রশ্নের মুখে পড়ে। দুই, ছোট দেশ মানেই বিকল্পযোগ্য, এই ধারণা ক্রিকেটকে দীর্ঘমেয়াদী দুর্বল করে। এবং তিন, ঢাকা দিল্লির দূরত্ব যত বাড়বে তার প্রভাব শুধু ক্রিকেটে নয়, বরং খেলাধুলা, সংস্কৃতি, মানুষে মানুষের সম্পর্কেও পড়বে। আজ ক্রিকেটে যা ঘটলো তা সেই ভবিষ্যতেরই ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক, শেষ করব আজকের সম্পাদকের চোখে শুধু এই কথা বলেই, স্কটল্যান্ড খেলবে, বাংলাদেশ নেই। এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আইসিসি কোথায়, কখন, কিভাবে দেবে সেটা তাদেরই বলার কথা। কিন্তু আজ একটা সত্য স্বীকার করাই যায়, এটা হঠাৎ নয়, আর এই সিদ্ধান্ত কোনো দুর্ঘটনাও নয়। এটা ছিল আইসিসির স্ক্রিপ্টেড প্ল্যান, যা বাস্তবায়ন ঘটলো। আর সেই বাস্তবায়নে সবচেয়ে বড় ক্ষতি হলো ক্রিকেটের প্রতি আস্থা, নিরপেক্ষতার ধারণা আর কোটি কোটি ক্রিকেট প্রেমীদের আবেগ। আর এই প্রশ্নগুলো রেখে গেল টি-20 বিশ্বকাপ 2026-এর প্রথম বড় রাজনৈতিক বিতর্ক। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সম্পাদকের চোখে আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আর এই ভিডিওর কোন অংশের সঙ্গে আপনি সহমত বা পুরো ভিডিওর সঙ্গে আপনি ভিন্নমত কিনা মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আর আজকে প্রথম কলকাতায় প্রথম দেখলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। যেরকমটা ভাবা হয়েছিল সেরকমটাই ঘটলো। বিশ্বকাপ থেকে ছিটকে গেল বলবো না, ছাঁটাই হয়ে গেল বাংলাদেশ। বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি, কনফার্মেশন এসে গেছে, এবং আমাদের যে ধারণা ছিল বা ইনফরমেশন ছিল স্কটল্যান্ড অন্তর্ভুক্ত হবে বাংলাদেশের গ্রুপে, বাংলাদেশের জায়গায়, সেরকমটাই কিন্তু ঘটতে চলেছে। আপনাদের দেখাই, ESPN ক্রিক ইনফোর তরফ থেকে যে পোস্ট করা হয়েছে সেখানে দেখতে পাচ্ছি টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্রেকিং নিউজ দেওয়া হয়েছে। আইসিসি রিপ্লেসেস বাংলাদেশ উইথ স্কটল্যান্ড অ্যাট টি-20 ওয়ার্ল্ড কাপ। তার মানে আর কিন্তু কোনো রাস্তা খালি রইল না বাংলাদেশের কাছে। পাকিস্তান বয়কট করছে কি না সেরকম কোনো খবর শোনা যায়নি, আর পাকিস্তান সেই পথে হাঁটবে না। বাংলাদেশের সামনে আপাতত ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আর কোনো রকম কোনো অপশন নেই। হয়তো তারা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যেতে পারে, সেখানে গেলেও এর কোনো ফল হবে না, কারণ 14-2 ভোটে তারা কিন্তু হেরেছে এবং তাদের আর কোনো জায়গা নেই। একমাত্র জায়গা গতকাল অবধিও ছিল, তারা যদি বলতো বা জানাতো আমরা ভারতে খেলতে যাব তাহলে চান্স ছিল। আপনাদের আরও একটা জিনিস জানাই, তার সাথে সাথে কিন্তু একেবারে গ্রুপে বড় বদল এসে গেছে। দেখতে পাচ্ছেন এ গ্রুপে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, USA, নামিবিয়া, নেদারল্যান্ডস। 7 তারিখ থেকে এখানে পাকিস্তানেরও খেলা রয়েছে শ্রীলঙ্কার মাঠে, এবং ইন্ডিয়ারও খেলা আছে US-এর সঙ্গে ওই গ্রুপের। এবং সি গ্রুপে বদলটা এসছে। নিচে দেখুন বি গ্রুপে কিন্তু বদল হয়নি। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে
আয়ারল্যান্ড, ওমান। এবং সি গ্রুপে লক্ষ্য করুন, সি গ্রুপে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইটালি এবং বাংলাদেশের জায়গায় এসেছে স্কটল্যান্ড এবং নেপাল ছিল। আর গ্রুপ ডি যেরকম ছিল সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইউএই এবং কানাডা, সেরকমই রয়েছে ডি গ্রুপটাতেও। তার মানে সি গ্রুপে বড় বদল এলো এবং এই পরিবর্তনটা যে হবে সেটা আমরা বুঝতেই পেরেছিলাম। স্কটল্যান্ড হয়তো বাংলাদেশের ধারে ভারে আসে না, কিন্তু স্কটল্যান্ড এর আগে ইংল্যান্ডকে হারিয়েছে আন্তর্জাতিক ম্যাচে। স্কটল্যান্ডের তাহলে যে শিডিউল হয়ে গেল খেলা অনুযায়ী বাংলাদেশকে তারা রিপ্লেস করছে, তার জন্য যেরকম দাঁড়াচ্ছে ইডেনের মাটিতে 3টে খেলবে তারা। প্রথমটি ওয়েস্ট ইন্ডিজের সাথে বা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 7ই ফেব্রুয়ারি 2026। এরপরে 9ই ফেব্রুয়ারি আছে তাদের সঙ্গে খেলা ইতালির। এটা খুব গুরুত্বপূর্ণ, স্কটল্যান্ডও কিন্তু ফুটবলার দেশ এবং ইটালিও তাই, দুই ফুটবলার দেশের লড়াই। এবং 14 তারিখে ইংল্যান্ডের সঙ্গে স্কটল্যান্ডের খেলা রয়েছে, সেটাও কিন্তু দুই ফুটবলার দেশের ক্রিকেটীয় লড়াই হবে ইডেনের মাটিতে। এছাড়া 17 তারিখে 17ই ফেব্রুয়ারি রয়েছে নেপালের সঙ্গে আমাদের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা। শিডিউল তাই থাকলো। এখন প্রশ্ন হলো সম্পূর্ণ রিপোর্ট কি? দেখুন, আইসিসির তরফ থেকে এখনও সম্পূর্ণ রিপোর্ট এসে পৌঁছায়নি। মনে তো করা হচ্ছে এই যে এত বোঝানোর পরেও একেবারে আইসিসি যখন বুঝতে পেরেছে ওপেনলি রাজনীতি বা দেশের সরকার ইনভলভ হয়েছে ক্রিকেট বোর্ডের সঙ্গে, তাই সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী ব্যান তাদের উপরে লাগবে। অনেকে তর্কের খাতিরে বলতেই পারে ভারত সরকারও তো ইনভলভ হয়েছে এই মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার ব্যাপারে আইপিএল থেকে। সেক্ষেত্রে তাদেরকে একটাই কথা বলবো, বোকার মতো মূর্খের মতো কথা বলবেন না। কেন? তার কারণ কোনো জায়গায় বিসিসিআইয়ের ডিসিশন আমাদের সরকারি কোনো আমলা, কোনো মন্ত্রী, কোনো নেতা কেউ কিন্তু কোনো মন্তব্য করেনি, তাই প্রকাশ্যে কোনো ইনভলভমেন্টের ব্যাপার নেই। এছাড়া ঘরোয়া টুর্নামেন্ট ছিল আইপিএল, আর যেহেতু ওয়ার্ল্ড কাপ আইসিসি টুর্নামেন্ট এবং এই যে বাংলাদেশ একটা পজিশন নিয়েছিল, স্ট্যান্ড নিয়েছিল, তারপরেও ভারতের তরফ থেকে বিসিসিআই সহ ভারতের কোনো নেতা, মন্ত্রী, সরকারি আমলা কেউ কোনো মন্তব্য করেনি। তাই ভারতের সরকারের কোনো ইনভলভমেন্ট ভারতের বোর্ডে, বিসিসিআইতে প্রমাণিত নয়। মুখের কথায় তো আমি বলতেই পারি অনেক কথা, তাই না? এখন তো গায়ে অনেকের জ্বালা ধরবে বাংলাদেশের, তারা অনেক কথা বলতে পারে, তারা আমাদের সরকার নিয়ে, আমাদের নিয়ে, আমাদের ক্রিকেটার নিয়ে অনেক কথা বলবে, কিন্তু ইনভলভমেন্ট দেখাতে পারবে না। আর সরাসরি ইনভলভমেন্ট ঘটেছে বাংলাদেশের সরকারের। তাদের যে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সরকারি পক্ষ হিসাবে সে কিন্তু মতামত জানিয়েছে ওপেন ফোরামে, এবং তিনি কি বলেছেন আমাদের সরকার, আমাদের দল ভারতে পাঠাবে না ওয়ার্ল্ড কাপ খেলতে। অতএব এখানেই প্রমাণিত হয়ে গেছে যে তাদের সরকার এই বোর্ডের সঙ্গে জড়িত বা বোর্ডের কার্যকলাপে হস্তক্ষেপ করেছে, যেটা আইসিসির নিয়ম বিরুদ্ধ কাজ। ফলে তাদেরকে ব্যান বা নিষিদ্ধের মুখে পড়তে হচ্ছে। এছাড়া 325 কোটি বাংলাদেশি টাকা তাদের কিন্তু একটা ফাইন দিতে হবে এই কারণে। আর পরবর্তী সময়ে আরও কি ব্যান তাদের উপরে থাকবে, কত বছর আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না, তাদের দেশের প্লেয়াররা অন্য দেশের কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না। এছাড়া তাদের দেশের যে টুর্নামেন্ট বিপিএল, সেখানেও তারা কোনো আন্তর্জাতিক প্লেয়ারকে অন্তর্ভুক্ত করতে পারবে না। অন্য অনেকগুলো দেশ বা আইসিসি অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে তারা কোনো বাইল্যাটারাল সিরিজ খেলতে পারবে না। আগামী কতদিন আইসিসির কোনো টুর্নামেন্টই তারা খেলতে পারবে না, সেগুলো অবশ্য জানা যাবে আজ 2-1 দিনের মধ্যেই। অতএব বাংলাদেশের ক্রিকেট যে শেষের মুখে চলে গেল বা শেষের অন্ধকারে তলিয়ে গেল, এটা এক প্রকার বলা যায়। আবার কবে উঠে আসবে বলা খুব মুশকিল। চরম ক্ষতি হয়ে গেল বাংলাদেশের ক্রিকেটারদের। তারা এখন কি করবে জানা নেই, তবে কালো অন্ধকার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাদের জীবনেও। এই ছিল ইনফরমেশন এই মুহূর্তের। আশা করি ইনফরমেশন আপনাদের কাজে লাগলো। আর অনেকের ভালো লাগতে পারে, অনেকেরই ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, খারাপ ভালো মিলিয়ে তো চলতে থাকে। তবে এটুকু বলতে পারি যে
বোকার মতো একটা কাজ কিন্তু বাংলাদেশের সরকার করেছে। বোর্ড কিছু করার ছিল না, বোর্ডের প্লেয়ারদের কিছু করার নেই। এখানে বাংলাদেশের সরকার যে একটা হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, একটি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের সঙ্গে আমাদের ভারতের একটি ঘরোয়া ডোমেস্টিক টুর্নামেন্ট আইপিএলকে গুলিয়ে দিয়ে যেরকম স্ট্যান্ড প্রথমেই নিয়ে নিয়েছে, সেটাই কিন্তু তাদের কফিনের শেষ পেরেক হয়ে গেল। এটা হওয়ার ছিল, এটা হওয়ার ছিল। আগে একটা কথা বলেছিলাম না, ছাগল দিয়ে লাঙল চাষ হয় না, সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো যে সত্যিই ছাগল দিয়ে লাঙল চাষ হয় না। যাকে যে চেয়ারে মানায় না সেই চেয়ারে সে বসলে কাজ তো এরকমই ঘটবে। অন্ধকারে তলিয়ে দিল দেশের ক্রিকেটকে। আর 1 তারিখ থেকে সেখানকার অনেক আরও যে ওই বস্ত্র কারখানা বন্ধ হচ্ছে। যাই হোক, এটা রাজনৈতিক চ্যানেল সেইভাবে নয় বলে এখানে ওই নিয়ে আমরা আলোচনা করব না। আপাতত যেই আলোচনা, সেই আলোচনা কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আইপিএল যেরকম বয়কট করেছে, বাংলাদেশ কি এই ওয়ার্ল্ড কাপ বয়কট করবে? মানে তাদের দেশে যাতে দেখানো না হয় সেই নির্দেশিকা জারি করবে? করলে করতে পারে। বাংলাদেশের লোকজন ঠিক, যারা ক্রিকেট প্রেমী তারা ঠিক দেখবে আর হাত কামড়াবে, আফসোস করবে, গালাগালি করবে বাংলাদেশের এই সরকারকে। যতই মুখে বলুক না কেন দেশ আগে, তারা এটুকু আস্তে আস্তে করে বুঝবে, যখন ওয়ার্ল্ড কাপ শুরু হবে, অন্য দেশগুলো খেলবে, স্কটল্যান্ড খেলবে বাংলাদেশের জায়গায়, তখন তারা কিন্তু ওই মুস্তাফিজুর রহমানের সঙ্গে দেশকে গুলিয়ে দিয়ে তাদের মধ্যে যে একটা মিথ্যা জাতিবোধ তৈরি করা হয়েছিল, সেটা যে কত বড় সর্বনাশ ঘটিয়ে দিয়েছে তাদের জীবনে, তখন তারা বুঝতে পারবে। আর তখন গালাগালি করবে এই বিসিবিকে, গালাগালি করবে এই আসিফ নজরুলকে এবং তাদের এই সরকারকে। যদিও 12ই ফেব্রুয়ারি সেখানে ভোট রয়েছে, সেখানে কি হবে জানা নেই, কিন্তু ক্ষমা কোনো দিনও পাবে না ক্রিকেট ইতিহাসে এই আসিফ নজরুল সহ এই যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারা। যাই হোক, আমরা তো খেলবো, আমরা কালকেই নামছি আবার নিউজিল্যান্ডের এগেনস্টে তৃতীয় ম্যাচে। 2-0 আমরা এগিয়ে রয়েছি। আমরা তো আমাদের যে ক্রিকেটীয় গাড়ি, সেই গাড়ি গড়গড় করে গড়াতে নিয়ে যাব। আগামী ওয়ার্ল্ড কাপেও নামবো। তবে বাংলাদেশের লোকজন মনে হয় ওয়ার্ল্ড কাপ তো দেখবে, যদি বয়কট হয় তাদের দেশে লুকিয়ে চুরিয়ে ভিপিএন দিয়ে। আর তারা শুধু মনে প্রাণে একটাই জিনিস চাইবে, ভারত যেন হারে। তারা ভারতের খেলা দেখবে আর দোয়া করবে ভারতকে হারানোর জন্য। তবে এটুকু বলে রাখবো, শকুনের অভিশাপে গরু মরে না। ওয়ার্ল্ড কাপ 2023 ফাইনালে আমরা হেরেছিলাম, তারপর কিন্তু ওয়ার্ল্ড কাপ টি20 জিতেছি 2024-এ, এবং 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, এশিয়া কাপও জিতেছি। সেখানেও কিন্তু অনেক শকুন গরু মরার প্রার্থনা করেছিল, গরু মরেনি। হলো না, কিছুতেই কিছু কি শেষ পর্যন্ত হলো না, কোনো অলৌকিকও হলো না। বাংলাদেশ ক্রিকেটের জন্য বরং অবিশ্বাস্য সেই ব্যাপারটাই কি ঘটে গেল। বাংলাদেশ ছাড়াই টি20 বিশ্বকাপ হবে। ক্রিকেটের সবচেয়ে রিলায়েবল 2টা ওয়েবসাইট ক্রিকইনফো এবং ক্রিকবাজ, তারা তো এই রিপোর্টই করেছে। এই 2টা ওয়েব পোর্টালের উপরে ক্রিকেট বিষয়ক যে কোনো সংবাদের জন্য আমি সবচেয়ে বেশি ব্যক্তিগতভাবে নির্ভর করি, অনেকেই করেন। পৃথিবী জোড়া সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট 2টা ওয়েবসাইটই প্রবাবলি এই 2টা ওয়েবসাইট। কিন্তু আমি চাই, খুব করে চাই, এখনো চাই, তাদের এই সংবাদটি ভুল হোক, তাদের এই সংবাদটি মিথ্যা হোক। বাংলাদেশ টি20 বিশ্বকাপে খেলবে না, সেইটা আসলে হজম করে নেবার মতো না রে ভাই। আপনারা যত কথাই বলেন, এর ভিতরে যত কিছুই টেনে আনেন, দেশ টেনে আনেন, জাতীয়তাবোধ টেনে আনেন, রাজনীতি টেনে আনেন, যত কিছুই আপনারা বলেন, বাংলাদেশ টি20 বিশ্বকাপে খেলবে না, এইটা মেনে নেওয়া যায় না। এবং ক্রিকইনফোর রিপোর্টটাতে এমন একটা শকিং ব্যাপার রয়েছে, ওইটা যদি সত্যি হয় তাহলে ভাই আমরা যে কিসের খপ্পরে পড়েছি ওইটা আরো বেশি করে প্রবাবলি স্পষ্ট হবে। দেখুন, এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, তা যে খুব অপ্রত্যাশিত এমনটা বলার উপায় নেই। আমরাই এই ঘটনাটা ঘটতে সাহায্য করছি। বাংলাদেশ থেকে বরং বারবার আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি, আমাদের যারা হর্তাকর্তারা রয়েছেন, বাংলাদেশ যেন কোনোভাবেই টি20 বিশ্বকাপ খেলতে না পারে। মুখে মুখে তারা ক্রিকেট প্রেমের কথা বলছেন, মুখে মুখে বলছেন ক্রিকেট বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করার কথা, কিন্তু বাংলাদেশ সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের
ওইখান থেকে শুরু করে আমাদের ক্রিকেট বোর্ড ওইভাবে কি অ্যাক্ট করতে পেরেছেন? আমি বুঝি আমাদের ক্রিকেট বোর্ড অনেক ক্ষেত্রে অসহায়, আমি বুঝি তাদের অনেক ক্ষেত্রে হাত পা বাঁধা, অথবা সব ক্ষেত্রেই হাত পা বাঁধা, সরকারের সিদ্ধান্তে বাইরে যাবার তাদের উপায় নাই। কিন্তু এই ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকারকে এটা বোঝাতে কেন সক্ষম হলো না? আমি বুঝি এটা রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু ক্রিকেট বোর্ডের কেউ একজনকে এটার প্রতিবাদে পদত্যাগও করেন নাই তো? করেন তো নাই। তার মানে এই সিদ্ধান্তটা আপনারা নিয়েছেন। আমিনুল ইসলাম বুলবুল ভাই বোর্ডে যখন, বোর্ড প্রেসিডেন্ট যখন, ফারুক আহমেদ ভাই, খালেদ মাসুদ পাইলট ভাই, আমাদের ফরমার ক্যাপ্টেনরা, আব্দুর রাজ্জাক রাজ, আমাদের হচ্ছে গিয়ে এখানটাতে হচ্ছে গিয়ে ফাহিম ভাই, মিঠু ভাই, তারা যখন বোর্ডে ছিলেন তখন এই ঘটনাটা ঘটলো, ঘটে যাচ্ছে প্রায়। আমি এখনো চাই এটা মিথ্যা হোক, আমি চাই ক্রিক ইনফো, ক্রিক বাজের এই রিপোর্টটা মিথ্যা হোক, কিন্তু ঘটনাটা তো ঘটে যাচ্ছে এবং সেইটা আমরাই ঘটে দিচ্ছি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার শুরু থেকে যেই ইস্যুটা চলছিল, সেইখান থেকে শুরুতেই বাংলাদেশ যে স্ট্যান্ড নিয়েছে যে না, আমরা ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবো না, এবং সেই স্ট্যান্ডটা আমরা শেষ পর্যন্ত বজায় রেখেছি। আইসিসির সঙ্গে আমাদের যে এই যে দফায় দফায় মেইল চালাচালি, তারপরে গিয়ে আইসিসির সঙ্গে ভার্চুয়াল মিটিং, আইসিসির এক কর্মকর্তা ঢাকায় এসে পর্যন্ত মিটিং করেছেন, এরপরে আবার আইসিসির বোর্ড মিটিং হয়েছে। এত কিছু হবার পরে গিয়ে আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তারা মিডিয়ার সামনে এসে যা যা কথা ওই দিন বলেছেন, ওই যে ক্রিকেটারদের সঙ্গে মিটিং এর পরে, ওটাতেই বোঝা যায় যে তারা নিশ্চিত করতে চেয়েছেন বাংলাদেশ যেন কোনোভাবেই এই বিশ্বকাপটা না খেলতে পারে, আইসিসির ডিসিশন যেন কোনোভাবেই না ঘুরে, কোনো একটা কিছু হয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলে ফেলবে। এটা বোধহয় তাদের চাওয়া ছিল না রে ভাই। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের এটা একটা ষড়যন্ত্র রে ভাই। সেই ষড়যন্ত্র যারা করেছেন করেছেন, আর যারা করেননি তারাও এই ট্র্যাপে পা দিয়েছেন বলেই আমার কাছে মনে হয়। এবং ফাইনালি গিয়ে সেটাই হতে যাচ্ছে। ক্রিক ইনফো সেটাই লিখছে, ক্রিক বাস সেটাই লিখছে, এবং ক্রিক ইনফোর রিপোর্টটাতে আমি যেটা বলছিলাম সবচেয়ে শকিং আমার কাছে যেটা লেগেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আইসিসি এই সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে গতকাল বিকালবেলা, সন্ধ্যাবেলা মেইল করে, ইয়েস্টারডে ফ্রাইডে ইভিনিং, ক্রিক ইনফোতে লেখা রয়েছে। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখনই জানে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, অথচ তারপরেও আমরা বিপিএল এর ফাইনালটাতে এরকম উল্লাস নৃত্য দেখেছি। হ্যাঁ, আমাদের এখানে এরকম আতশবাজি দেখেছি, নাচ দেখেছি, গান দেখেছি, আমাদের ক্রিকেট বোর্ডের হর্তাকর্তাদের কলার ফোলানো অভিব্যক্তি দেখেছি সফল এক বিপিএল আয়োজনের জন্য। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি স্টেডিয়ামে চলে এসেছেন, সেই উপদেষ্টা পরিষদের আরো 5-6 জনকে সঙ্গে নিয়ে গর্বের সঙ্গে বলা হচ্ছে যে ঢাকায় যেসব উপদেষ্টারা ছিলেন তার মধ্যে 50% চলে এসেছে এই বিপিএল ফাইনাল দেখার জন্য। ওইখানে ব্রডকাস্টারের সাথে ইন্টারভিউতে ডক্টর আসিফ নজরুল বলছেন যে এই সময় যখন বাংলাদেশ ক্রিকেট টিম ইন দ্য ভার্জ অফ এক্সক্লুডিং ফ্রম দ্য ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ার মুখোমুখি অবস্থায়, এই যে সাপোর্ট দেওয়ার জন্য তারা এসেছে। ভাই, তারা তো তখন, যদি ক্রিক ইনফোর রিপোর্ট সত্যি হয়, তারা তো সম্ভবত তখন জানেন যে বাংলাদেশ বাদ পড়ে গিয়েছে, তারা জানেন যে বাংলাদেশ আর টি-20 বিশ্বকাপে খেলছে না। কেন এসেছেন তাহলে? কেন এইসব কথাগুলো বলছেন? নাটক করার জন্য? বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে আবার খেলার জন্য? আমাদের ক্রিকেটটা এখন আপনাদের রাজনীতির খেলার একটা হাতিয়ার হয়ে গেছে, এবং সেইটা সীমান্তের এপার ওপার দুই পারি। ফাইনালি গিয়ে সাফারার তো বাংলাদেশ ক্রিকেটই হচ্ছে। যদি ক্রিক ইনফো, ক্রিক বাজার এই রিপোর্টটা সত্যি হয়, এবং সত্যি না হওয়ার কোনো কারণ নাই, এর বাইরে অন্য কোনো আউটকাম আসার কোনো কারণ নাই, ওই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আরো একটা কমিটির কাছে যে তারা ওই যে ডিসপিউট কমিটির কাছে যে পাঠানোর অ্যাপিল করেছিল, ওইটা ভাই পুরো একটা বুলশিট। ওইটা একেবারে পাবলিককে আবার একবার আই ওয়াশ করার জন্য, ওইটা একটা টোটাল স্টানবাজি, ওইটা হয় না। আমরা আইসিসি বোর্ডে যে ভোট হয়েছে সেইখানটাতে বাংলাদেশ মিজারেবলি হেরে গিয়েছে। আমাদের পক্ষে 1 ভোট পড়েছে, আমাদের বিপক্ষে 14টা ভোট পড়েছে। তো এরপরে ওইটা ডিসপিউট কমিটিতে কেন পাঠাবে, কি কারণে পাঠাবে? এটা তো নর্মাল লজিক দিয়ে বোঝা যায় এটা হয় না, এবং সেটা হয়নি। আইসিসি সেটা রিজেক্ট করে দিয়েছে, এবং সেই রিজেক্ট করে দেওয়ার পরে আর কি করবে? এই যে বড় বড় কথা বুলবুল ভাই, আসিফ নজরুল ভাই তারা আসলে বললেন, তাদের ওই বড় বড় কথার শেষ পর্যন্ত আসলে মূল্যটা কোথায় থাকলো? আমার তো মনে হয় তাদের ওই বড় বড় কথা বলে তারা নিশ্চিত করতে চেয়েছেন যে কোনোভাবেই যেন বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপ খেলতে না পারে। দেন এগেন, ক্রিকেট বোর্ডের অনেক ক্ষেত্রে হাত পা বাঁধা, সেটা আমি বুঝি, কিন্তু একটা মানুষ এই 25 জনের মধ্যে নাই
এই বোর্ড ডিরেক্টরদের মধ্যে যে এটার প্রতিবাদে পদত্যাগ করে ফেলবেন, যে বলবেন যে না আমার সময়ে বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলছে না আমাদের জাতীয় ক্রিকেট দল, এটা আমি মেনে নিলাম না, অথবা আমি পদত্যাগ করলাম। সরকারের সিদ্ধান্তের বাইরে যে কিছু করতে পারেন, কিন্তু ওইটুকু তো অন্তত পক্ষে করতে পারতেন, কেউ না কেউ করতে পারতেন, কেউ সেটা করেননি। এবং মহাকালে লেখা হয়ে থাকবে যে কোন সময়টাতে এই বুলবুল ভাইয়ের বোর্ডে, যেই বোর্ডটাতে ফারুক ভাই, পাইলট ভাই, রাজ, ফাহিম ভাইরা ছিলেন, সেই বোর্ডটার সময় বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলছে না, খেলতে পারছে না। বাংলাদেশকে রিপ্লেস করছে স্কটল্যান্ড। তাদের জন্য এইটা একটা হঠাৎ পাওয়া সুযোগের মতো, এবং সেই সুযোগটা তারা লুফে নেবেই। এখন বাংলাদেশের পক্ষে পাকিস্তান আছে, পাকিস্তান পক্ষে থেকে ধরেন এই যে বিভিন্ন মিডিয়ায় লেখালেখি হচ্ছে, তারাও ওয়ার্ল্ড কাপ বয়কট করলো। বাংলাদেশ ক্রিকেটের লাভটা কি? বাংলাদেশ ক্রিকেটের তাতে লাভটা কি? পাকিস্তান সেটা করবে না, পাকিস্তানও স্টানবাজি করছে, পাকিস্তানও এই জায়গাটা থেকে নিজেদের আরো কিভাবে টাকা পয়সা বাড়িয়ে নেওয়া যায়, আরো কিভাবে সুযোগ সুবিধা বাড়িয়ে নেওয়া যায়, সেই জন্য তারাও এটা স্টানবাজি করছে। সো আমি শিওর যে পাকিস্তান ফাইনালি গিয়ে তারা ওয়ার্ল্ড কাপ খেলছে। কিন্তু যদি নাও খেলে, বাংলাদেশের লাভটা কি রে ভাই? বাংলাদেশের ক্রিকেট কতটা পিছিয়ে যাচ্ছে? আমি শুধু একটা আর্থিক হিসাবই দেখেছি যে জাস্ট ক্রিকেটটা না খেললে, ওয়ার্ল্ড কাপ না খেলার মুহূর্তেই বাংলাদেশের মুহূর্তে 500 কোটি টাকা লস হয়ে যাবে, মুহূর্তে 500 কোটি টাকা লস হয়ে যাবে। বড় বড় কথা আমরা বলছি, এই টাকা কোত্থেকে আসবে? ক্রিকেট কিভাবে চলবে? এই যে মুখে মুখে আমরা ক্রিকেটের ভালোবাসার কথা বলি, দেশপ্রেমের কথা বলি, এবং ক্রিকেটটা যে আমাদের দেশপ্রেমেরই একটা অংশ, এইটা আমরা দেখিয়ে দিয়েছি ওয়ার্ল্ড কাপ না খেলে, এরকম একটা যে জিগির আমরা তুলেছি, ফাইনালি গিয়ে সাফারারটা তো ক্রিকেট হবে, এবং ভয়ঙ্করভাবে হবে, ভয়ঙ্করভাবে হবে, যেটা আমরা ভাবতেই পারছি না। এবং তখন আমরা প্রতিটা দিন, এই গত 3 সপ্তাহে আমরা ফেরত যাব, এবং এই 3 সপ্তাহে কার কি রোল ছিল সেই জায়গাটাতে আমরা ফেরত যাব। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পেছনে কার কি রোল ছিল, এই জায়গাটাতে বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষরা বারবার বারবার ফেরত যাবে। এবং যারা এই অপরাধটা করেছেন, যারা এই কুকর্মটা করেছেন, তাদের ইতিহাসে কোনো দায় মুক্তি নেই। বাংলার ক্রিকেট প্রেমী মানুষের কাছেও তাদের কোনো দায় মুক্তি নেই। তাদের ওই ঘৃণা নিয়েই বেঁচে থাকতে হবে। মানুষ, সাধারণ মানুষ এখনো হয়তো সেটা তত ভালোভাবে বুঝতে পারছে না, কিন্তু বুঝতে পারবে, যত সময় যাবে তত ভালোভাবে বুঝতে পারবে। তবুও আমি এখনো আমি চাই যে এই ক্রিক ইনফোর উপরে, যেই ক্রিকবাজের উপরে, ক্রিকেটের যে কোনো নিউজের জন্য অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি ভরসা করি। আমি চাই ভাই এই নিউজটা ভুল হোক, এখনো কোথাও না কোথাও থেকে বাংলাদেশের যেন টি-20 বিশ্বকাপ খেলার একটা জায়গা তৈরি হয়। ওই সামান্যতম অলৌকিকের প্রত্যাশাই থাকা ছাড়া এই মুহূর্তে আমাদের আর কিছু করার নেই।